দর্শক, স্বাগত জানাচ্ছি। মায়া সভ্যতার নাম সবাই কম বেশি শুনেছে। মায়া সভ্যতা শব্দ দুটি শুনলেই কেমন যেন রহস্য আর একটা আগ্রহ তৈরি হয়, জানতে ইচ্ছে করে এই সভ্যতা সম্পর্কে। বিশেষ করে ভ্রমণ প্রিয়াসু মানুষদের কাছে মায়া সভ্যতা, তাদের নিদর্শন, জীবনযাপন, আবাসস্থল অন্যরকম এক আকর্ষণের কারণ। চলুন তাহলে আজকে মায়ানদের সম্পর্কে কিছু জানা যাক, কিছু রহস্য উন্মোচন হোক। দর্শক, সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। আর মায়া সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন। চলুন বিস্তারিত জেনে আসি। তবে দর্শক, আজকে থাকছে প্রথম পর্ব। হাজার বছর আগের কথা, সভ্য মানুষের জীবনযাপন কিংবা সভ্য সমাজের কথা ভাবাটা অন্তত সেই সময়কালে অবান্তরই ছিল বটে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। যে যুগে ঘর তৈরি করতে শেখেনি মানুষ, যে যুগে জ্ঞানী মানুষের ব্যাপারটা একদমই অপরিকল্পনীয়, সেই যুগে এমন জাতি ছিল যারা নিজেদের সংস্কৃতি, সভ্যতায় রীতিমতো সচ্ছল জীবনযাপন করত সগৌরবে। 20-25 তলা পর্যন্ত ভবনও তৈরি করেছিল মায়া সভ্যতার মানুষেরা। শুধু তাই নয়, জ্যোতির্বিদ্যার ভাষা নিয়েও ছিল তাদের অভাবনীয় জ্ঞান। অবাক করার মতো বিষয় বটে, এমন হইচই ফেলে দেওয়া ইতিহাস সৃষ্টিকারী জাতি ছিল মায়ানরা। মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মায়া সভ্যতা গড়ে উঠেছিল। গুয়েতেমালা, বেলিজ, সালভাদের, পশ্চিমা হন্ডুরাস, কেন্দ্রীয় মেক্সিকোর তাবাস্কো জুড়ে এ সভ্যতা প্রসারিত ছিল। তবে মায়ানরা এখনো পৃথিবীর বুক থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাননি। মধ্য আমেরিকায় এখনো প্রায় 60 লক্ষ মায়ান সগৌরবে বাস করছে। জন লয়েড স্টিফেন্স এবং ফ্রেডরিক ক্যাটিউড 1840 সালে মায়াদের আবিষ্কার করেন। মায়ানরা ছিল সাংস্কৃতিক দিক থেকে গতিশীল, মেসো আমেরিকার মধ্যম অন্যতম পরাক্রমশালী জাতি। মায়ানদের প্রাচীন শহর ইউকাতন থেকে মায়া শব্দটি উৎপত্তি লাভ করেছে। আর এই ইউকাতনই হচ্ছে মায়ান সাম্রাজ্যের শেষ রাজধানী খ্রিস্টপূর্ব 2000 থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সভ্যতা টিকেছিল প্রায় 2000 বছর। প্রায় 1500 বছর আগে বর্তমান ইংল্যান্ডের দ্বিগুণ জায়গা জুড়ে মায়া সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল। গুয়েতেমালায় প্রায় 50 লাখ লোক বসবাস করত বলে ধারণা করা হয়। তবে নতুন এক গবেষণা থেকে ধারণা করা হচ্ছে জনসংখ্যা প্রায় 1 থেকে 1.5 কোটিও হতে পারে। আরেকটি গবেষণা থেকে জানা যায় প্রায় 1 থেকে 5 কোটি মায়ানদের বাস ছিল 2100 বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে। আর এই মায়ানদের অদ্ভুত এক পাণ্ডুলিপি আবিষ্কার হলো হঠাৎ করে, যার কোনো অক্ষর নেই, বর্ণ নেই, ভাষা যায় না বোঝা, কিন্তু কিছু একটা তাতে আছে। কিছু একটা যে আছে সেটা ঠিকই বোঝা যায়। ছোট ছোট ছবি পাশাপাশি আঁকা। নৃতত্ত্ববিদদের মনোযোগ কাড়ল, ফলে ধীরে ধীরে আবিষ্কৃত হলো অনেক কিছুই। আলোয় আসলো মায়ান সভ্যতার সাতকাহন। অদ্ভুত সেই পাণ্ডুলিপি তৈরির এই মায়া জাতির আবাস ছিল মেসো আমেরিকায়, যা বর্তমানে মধ্য আমেরিকার অন্তর্ভুক্ত। ভীষণ শক্তিশালী আর সুদক্ষ জাতি হিসেবে পরিচিত ছিল তারা। অতীতের আরো বিভিন্ন জাতির ইতিহাস ঘেঁটে দেখা যায় অন্যান্য জাতির মানুষেরা অনেকেই সাধারণত ছড়িয়ে ছিটে থাকতে অভ্যস্ত ছিল, অনেকেই যাযাবর জীবনযাপন করত। কিন্তু মায়ারা তেমন ছিল না। তাদের নির্দিষ্ট ঘর বাড়ি ছিল, ছিল নিজেদের ভূখণ্ড। তারা বাড়ি তৈরি করতে জানতো, তারা ভূমির অবস্থান নিয়ে বসবাস করতে জানতো। যদিও ধারণা করা হয়ে থাকে শুরুর দিকে তারা একেবারে যাযাবর মতোই ছিল, ঘুরে বেড়াতো এদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, খাবার আর বাসস্থানের খোঁজে। কিন্তু পরে তারা আস্তে আস্তে একত্রিত হতে শুরু করে, গড়ে তোলে স্থায়ী আবাসন। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় গুয়েতেমালা, হন্ডুরাস
এল সালভেদের কিছু অংশ জুড়ে ছিল তাদের বসতি। তারা একত্রে থাকতে যেমন পছন্দ করত, অন্যদের আক্রমণও তেমনি সহজে প্রতিহত করতে সক্ষম ছিল। পেশা হিসেবে তারা বেছে নিয়েছিল পশুপালনকে। দর্শক, দ্বিতীয় পর্বে আমরা এদের খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আবিষ্কৃত মায়ান পাণ্ডুলিপি থেকে যতদূর জানা যায় তাতে বোঝা যায় ভাষার লৈখিক রূপ হিসেবে তাদের কোনো বর্ণমালা ছিল না। তবে কি তাদের কোনো ভাষাই ছিল না? না, এমনটি নয়। তাদের ভাষা অবশ্যই ছিল, যেটা দিয়ে তারা ভাবের আদান প্রদান করত। তবে বর্ণের পরিবর্তে তারা ব্যবহার করত কিছু সাংকেতিক ছবি বা চিহ্ন। এইসব সাংকেতিক ছবি পাশাপাশি এঁকে তারা তাদের ভাব বোঝাতো। যেহেতু কলম আবিষ্কৃত হয়নি তখনও, তাই লিখত তারা তুলি দিয়ে, আর লেখার জন্য ব্যবহৃত বিশেষ এই তুলি বানাতো তারা পশুর লোম কিংবা লেজ দিয়ে। বই বানাতো তারা গাছের বাকল দিয়ে। এই বইগুলো কোডেক্স বলা হয়। গবেষণায় জানা যায় তাদের ভাষায় ব্যবহৃত এসব ছবির সংখ্যা হিসেব করলে 800 কিংবা তারও বেশি পাওয়া গেছে, আর কোডেক্স তথা বই উদ্ধার করা গেছে মোটে 4টি। এবার আসি তাদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে। মায়ানদের সবচেয়ে আলোচিত বিষয় হলো তাদের ধর্ম বিশ্বাস, কারণ তাদের ধর্ম বিশ্বাস নিয়ে রয়েছে বহুমত। বস্তুত তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ধর্ম পালন করে এসেছে, তাই ধর্মের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলাও যায় না। ধর্ম ছিল তাদের কাছে বেশ রহস্যজনক এবং গোপনীয় বিষয়। ধর্মের অনেক বিষয়ই তারা পালন করত বিশেষ গোপনীয়তার সাথে। ধারণা করা হয় মায়া জাতি ঈশ্বরে বিশ্বাস করত। তারা আরো বিশ্বাস করত যে সকল প্রাণের একমাত্র ত্রাণকর্তা ঈশ্বর। তিনি পারেন ত্রাণ দান করতে, আবার তাতে শক্তিও যোগান দেন এই ঈশ্বরই। এই শক্তি কেবল ঈশ্বর মারফতেই পাওয়া যায়। তিনিই পারেন ইহজাগতিক পরজাগতিক অস্তিত্ব অনস্তিত্বের সমাবেশ ঘটাতে। তাদের বিশ্বাসের আরেকটা বিশেষ বিষয় ছিল চন্দ্র সূর্য এমনকি বৃষ্টিতে মিশে থাকেন ঈশ্বর। মানুষ প্রার্থনা করলে সেটাও তিনি শুনতে পান। আর তাদের এই ঈশ্বরের নিকট বিশেষ স্থান লাভ করার আশায় যেটি করত তা হলো রক্ত বিসর্জন। এই ক্ষেত্রে তারা বেশ ভয়ঙ্কর কিছু ব্যাপারও করত। এসব কিছুই তারা করত বেশ গোপনে, এমনকি রাজারা এসব কাজে লিপ্ত হতো ঈশ্বরের দর্শন লাভের ইচ্ছায়। নিজেরা রক্ত বিসর্জন দিত। অন্যান্য মতামত থেকেও পাওয়া যায় এদের ধর্মের ব্যাপারে। কেউ কেউ বলছেন বেশিরভাগ মায়ানরাই নাকি প্রকৃতির পূজা করত। প্রকৃতির বিভিন্ন বিষয়কে তাদের উপাসক বানিয়ে তারা প্রার্থনা করত। মানব জাতির জন্মের ব্যাপারে তাদের বিশ্বাস ছিল যে পৃথিবীর সকল মানুষের আবির্ভাব নাকি ছোট ছোট শস্য দানা থেকে। ওদিকে আবার মায়ানরা নরবলিতেও সিদ্ধহস্ত ছিল বলে শোনা যায়, আর এটাও নাকি তাদের ধর্ম বিশ্বাসেরই অন্তর্ভুক্ত ছিল। মায়া জাতির বিভিন্ন দেবতাবলীর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিয়াক, আহপুজ, কিনিস, আহৌ, বিয়েল। এরা কেউই মৃত্যুর দেবতা, কেউ সূর্যের, কেউ নরকের। এরকম ভাবে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন দেবতা ছিল তাদের। তবে এদের মধ্যে প্রধান দুই অমর দেবতা ছিল ইথজামনা ও কুকুলকান। চিচেন ইথজা নামে একটি শহরও ছিল তাদের, যেটি মূলত নরবলি শহর হিসেবেই পরিচিত ছিল। বিভিন্ন সময়ে তারা এই দুই দেবতার জন্য বিসর্জন দিত, আর শহরটি ছিল দুটি প্রাকৃতিক কুয়ার মাঝামাঝি অবস্থানে। মায়াজাতির সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল এই দুই কুয়াকে ঘিরে। গড়ে উঠেছিল মঠ, পিরামিড সহ অন্যান্য ধর্মীয় স্তম্ভ। এগুলোর মধ্যে টেম্পল অব দি ওয়ারিয়ার্স, কারাকোল উল্লেখযোগ্য। এবার একটু তাদের দেবতার পরিচয় দেই। প্রধানতম দেবতা ইথজামনা। তাদের মতে ইনি ছিলেন মহান শক্তির আধার। তিনি আকাশচারী দেবতা। মায়ান ধর্মীয় নেতা বা যাজকগণ এই দেবতার নামে নরবলি করত, আর এটাই নাকি ছিল এই দেবতাকে খুশি করার উপায়। নরবলির জন্য তারা বেছে নিত বিশেষ সময় অনুযায়ী পিরামিডের উপর গিয়ে করা হতো নরবলি, আর এক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্যালেন্ডারও অনুসরণ করত।
বলিদানের সময় অনুসরণ করা হতো এস্টেক রীতি। এই রীতিমতো বলিকৃত মানুষটার বুক চিরে ফেলা হতো, বের করে আনা হতো হৃৎপিণ্ড, এরপর দেবতার সামনে বিসর্জন দেওয়া হতো। আর সেই মৃত মানুষের অন্যান্য অঙ্গ যেমন হাত পা রেখে দিত তারা নিজেদের কাছে। আরো বিস্ময়কর এবং ভয়ঙ্কর হলো, এই বলির শিকার যারা হতো তারা কেউই তাদের নিজেদের জাতির কেউ ছিল না। ভুলক্রমে বা কোনোভাবে যদি অন্য কোনো সমাজ বা জাতির কোনো লোক তাদের রাজ্যে এসে পড়তো, তাদেরকেই হতে হতো ভয়ঙ্কর এই নরবলির শিকার। অন্যদিকে তাদের আরেক দেবতা কুকুলকানের সাথে মিল পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীদের এক দেবীর সঙ্গে। অনেকের মতে কুকুলকানের সাথে দেবী মানুষার মিল রয়েছে। কুকুলকানও ছিল মায়ানদের সাপের দেবতা, আর তার বাবাকে বলা হতো সাপেদের রাজা। তাদের মতে ডানাওয়ালা এক সরীসৃপ হলো কুকুলকান। মায়েরা শ্রদ্ধা করত ওই দেবতাকে, পূজা করত। এই কুকুলকানের উপাসনাই ছিল মায়ানদের রাষ্ট্রধর্ম। নবম ও দশম শতকের মাঝামাঝি সময়ে মায়া জাতি তৈরি করলো 100 ফুট উচ্চতার এক পিরামিড, যেটা কেবল এই কুকুলকানের উপাসনা করার উদ্দেশ্যেই বানানো হয়েছিল। এই পিরামিডের সিঁড়ির ধাপ ছিল চারদিকে মোট 91টি করে। ধারণা করা হয় সবগুলো মিলে এই পিরামিডের সিঁড়িতে ধাপ ছিল মোট 365টি। কুকুলকানের উপাসনার জন্য তৈরি করা এই পিরামিডের আরো কিছু বিশেষত্ব ছিল, যে পিরামিডকে ঘিরে মায়ান রাজ্যের মানুষগণ মিলিত হতো বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে। এই পিরামিড তৈরিতে এমন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল যে বিষুবরেখা প্রদক্ষিণ করার সময় সূর্যের আলো যখন পিরামিডের উপর পড়তো, তখন এমন এক ছায়া বৃষ্টিতে হতো, এই ছায়া দেখলে মনে হতো যেন পিরামিড বেয়ে নেমে আসে বিশাল আকৃতির এক সরীসৃপ। কি অদ্ভুত, তাই না? এই যুগে এমন বৈজ্ঞানিক কৌশলে ছিল তারা, ভাবাই যায় না। আজকের এই যুগে এসেও যেখানে অসংখ্য শিক্ষিত জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, অথচ সেই 4000 বছর আগেই তারা এত উন্নত বিজ্ঞানসম্মত জীবনযাপন করত মায়ানরা। ইতিহাসের কাছে এক বিস্ময়কর বিষয়ই বটে। দর্শক, মায়ানদের পোশাক, খাদ্যাভ্যাস, বিকাশ, প্রাণশক্তি, বর্ষপঞ্জি সহ অদ্ভুত সব তথ্য জানাবো আগামী পর্বে। সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন।